দেড় যুগ আগে 2009 সালের 25 ফেব্রুয়ারি সকাল 9টা রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ দরবার হলে তার বক্তব্য শুরু করেন। বক্তব্যের এক পর্যায়ে কিছু বুঝে ওঠার আগেই বিডিআরের কিছু বিদ্রোহী সদস্য অতর্কিত হামলা চালায় দরবার হলে। পথভ্রষ্ট সদস্যদের সেদিনের ওই হামলায় 57 জন সেনা কর্মকর্তা সহ মোট 74 জন নিহত হন। পিলখানার 4 দেয়ালের ভেতরে নৃশংস সেই হত্যাযজ্ঞের 17 বছর পর আজ দিনটিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালন করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস। এই ঘটনায় 2টি মামলা হয়েছিল। এর মধ্যে হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় বিচারিক আদালত ও হাইকোর্ট রায় দিয়েছেন, যেখানে 139 জনের ফাঁসি, 146 জনের যাবজ্জীবন সহ আরও অনেককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। এই মামলাটি চূড়ান্ত নিষ্পত্তির জন্য এখন আপিল বিভাগের শুনানির অপেক্ষায় রয়েছে। অন্যদিকে বিস্ফোরক আইনে করা মামলায় বিচারিক আদালতে যখন সাক্ষ্য গ্রহণ চলছে, তখন অন্তর্বর্তী সরকারের আমলে গঠিত তদন্ত প্রতিবেদনে পিলখানা হত্যাকাণ্ডে ষড়যন্ত্রকারী হিসেবে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সহ কয়েকজন আওয়ামী লীগ নেতার নাম উঠে এসেছে। পাশাপাশি প্রতিবেশী একটি রাষ্ট্রের সংশ্লিষ্টতার কথাও শোনা গেছে। অন্তর্বর্তী সরকারের দেয়া এই তদন্ত প্রতিবেদন ধরে দ্রুত যথাযথ বিচারের আশ্বাস দিয়েছে বিএনপি সরকার। একই সঙ্গে 2024 সালের ছাত্র জনতার আন্দোলনের সময় ঢাকা সহ সারা দেশে যত পুলিশ সদস্য হত্যার শিকার হয়েছেন, সেগুলোরও নাকি তদন্ত বিএনপি সরকারের সায় মিলেছে। পিলখানায় সেনা সদস্য ও 24-এর আন্দোলনে পুলিশ হত্যার বিচার নিয়ে আলোচনায় আজ রাজখাউন স্টুডিওতে আছেন বিএনপির সহ স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নীলোফার চৌধুরী মনি, আছেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও জামায়াত ইসলামী নেতা অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক এবং আছেন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক আশরাফ কায়সার। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। আশরাফ কায়সার, পিলখানা ট্র্যাজেডির 17 বছর আজ, এবং এই দিনটিতে আসলে যে নৃশংসতা বাংলাদেশ দেখেছে সেখান থেকে আজও আমরা বেরিয়ে আসতে পারিনি, এবং 17 বছরে বারবার আসলে নানানভাবে তদন্ত কমিশন গঠন করা হয়েছে, নানানভাবে বিচারের আশ্বাস আমরা পেয়েছি, কিন্তু বিচার হতে আমরা এখনো দেখিনি। সেই বিচারের দাবি আজকে পর্যন্ত আমরা সেই শহীদ পরিবারের যারা সদস্য আছেন তাদেরকে করতে দেখলাম। পিলখানা হত্যাকাণ্ড সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস ছিল, প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে এই কথাটি বলেছেন। সেখানে একটি পার্শ্ববর্তী রাষ্ট্রের নামও বারবার আসছে। সবকিছু মিলিয়ে আসলে জানতে চাই, অন্তত এই যে নতুন বাংলাদেশের পথে আমরা যাত্রা শুরু করলাম, সরকার পরিবর্তন হয়েছে, নতুনভাবে আমরা আসলে এই বিচারের রায় এবারে পাবো কিনা? আমরা তো আশাবাদী, এবং 17 বছর ধরেই আমরা আশাবাদী, কিন্তু 17 বছর পরে আজকেও ওই কথাগুলোই বলতে হয়েছে আমাদেরকে, যে কথাগুলো আমরা 17 বছরে অনেকবার অনেকের কাছ থেকে শুনেছি। আপনি নিজেই বলছিলেন যে বিএনপি সরকারের আগে অন্তর্বর্তী সরকার একটি কমিশন গঠন করেছিল এবং তারা একটি প্রতিবেদন দিয়েছে। দেখুন, অন্তর্বর্তী সরকার অনেক ধরনের কমিশন করেছিল, 2-4টি ব্যতীত অন্য কমিশনগুলোর রিপোর্ট নিয়ে কিন্তু আমরা খুব একটা কাজ হতে দেখিনি, এবং তার মধ্যে একটি হচ্ছে বিডিআর বা পিলখানা হত্যাযজ্ঞের কমিশনের রিপোর্টটি। এটিকে যদি আপনি একটি সাদা চোখে বিডিআর সদস্যদের ডালভাত কর্মসূচির বিদ্রোহ মনে করেন, তাহলে আমার মনে হয় ঘটনাটি তদন্ত হবে না। কিন্তু এটিকে যদি আপনি এইভাবে দেখেন যে এর পেছনে কারা ছিল, আমরা সেই সময় শুনেছি যে দলটি ক্ষমতায় ছিল বাংলাদেশ আওয়ামী লীগ, এবং তাদের সংসদ সদস্যরা ঢাকার সাবেক মেয়র ফজলে নূর তাপস, এরা এই হত্যাকাণ্ডের বেশ আগে থেকে বিডিআর সদস্যদের সাথে যোগাযোগে ছিলেন। তারা তাদের দাবি দেওয়া নিয়ে কথা বলেছেন। এমনকি আপনি দেখবেন যে যেদিন এই ঘটনা ঘটেছে তার পরের 72 ঘন্টায় তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এবং আওয়ামী লীগের 3-4 জন সদস্য, মির্জা আজম, জাহাঙ্গীর কবির নানক, ওয়ারেসাত হোসেন বেলাল, তারা যেভাবে সাদা পতাকা উড়িয়ে বিডিআর পিলখানায় ঢুকেছিল, ওই সময় হত্যাযজ্ঞের পরবর্তী নৃশংসতাও চলছিল। কাজেই আমার মনে হয়েছে যে তদন্তের কমিশনের রিপোর্টটি আমরা যতটুকু বাইরে এসেছে আমি পড়েছি। এখন এখানে তো আসলে শেখ হাসিনাকে অভিযুক্ত করা হয়েছে, আওয়ামী লীগের টপ কমান্ডারদেরকে পিলখানা ষড়যন্ত্রের অভিযুক্ত করা হয়েছে, প্রতিবেশী ভারতকে দায় দেওয়া হয়েছে, এবং বলা হয়েছে যে বাংলাদেশ সেনাবাহিনীকে দুর্বল করার একটি সুপরিকল্পিত চক্রান্ত ছিল পিলখানা হত্যাযজ্ঞ। বাংলাদেশ সেনাবাহিনীর উপরে ক্ষোভ রাগ কার? আপনি ধরেন একবার সীমান্তে 14 জন ভারতীয় সীমান্তরক্ষী আমাদের বিজেপি হাতে নিহত হয়েছিল, ওই সময়ের বিডিআর। কাজেই 64 জন সেনা কর্মকর্তা সাধারণত একটি যুদ্ধেও মারা যায় না, সেখানে 24 ঘন্টার মধ্যে মারা গেছে, নৃশংসভাবে মারা গেছে, তাদের পরিবারের উপরে সন্ত্রাস চালানো হয়েছে। এই ঘটনাগুলো দেখুন, আমরা সত্যের জয় দেখতে চাই,
ঘটনার পেছনে রাজনৈতিক মদত থাকুক, ষড়যন্ত্র থাকুক, সেনাবাহিনীর ভেতরে থাকুক, এমনকি সেনাবাহিনীর কোনো কোনো অফিসারের ব্যাপারে যদি বিডিআর সোলজারদের ক্ষোভ থেকে থাকে সেটিও সামনে আসুক, তাহলে আপনি পরিষ্কার বুঝতে এই পারবেন। ঘটনা নিয়ে কিন্তু নানান আলোচনা সমালোচনা আছে, এমনটাও আছে যে সেই সময় আসলে যারা ওই ঘটনাস্থলে ছিলেন তারা বারবার সেই সময়কার যিনি সরকার প্রধান ছিলেন তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন, তিনি হয়তো অনেকক্ষণ আগে থেকেই পুরো ঘটনাটি জানছিলেন, কিন্তু কেন আসলে ওই সময়টার মধ্যে কোনো ব্যবস্থা গ্রহণ করা হলো না সেটি নিয়ে কিন্তু একটা বিস্তর আলোচনা আছে। এই প্রশ্নের উত্তর আমরা তখনও পাইনি, এমনকি পরবর্তীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যেভাবে বিডিআরের অফিসার বা সৈনিকরা গেলেন, ভীষণ অপেশাদারী আচরণ, এবং তাদেরকে যেভাবে আপ্যায়ন করা হলো, খুনিরা তারা যেভাবে পালিয়ে গেলেন, যেখানে অন্ধকারে লাইট অফ করে তাদেরকে পালিয়ে যেতে দেওয়া হলো। সেনাবাহিনীর প্রধান মইনুল আহমেদের যে ভূমিকা, সেনাবাহিনী কয়েক হাজার গজ দূরে দাঁড়িয়েছিল, তারপরে কোনো রোল প্লে করতে পারলো না। এগুলোর আমি মনে করি কোনো দলের দিকে না তাকিয়ে, প্রতিহিংসামূলক না হয়ে, সত্যের জন্য এই তদন্তটি, এই কমিশনের রিপোর্টটিকে নিয়ে তদন্তটিকে জনসম্মুখে আরেকবার প্রকাশ করা দরকার, এবং যারা এই ঘটনার পেছনে পরিকল্পনাকারী, যারা হত্যাযজ্ঞটি ঘটিয়েছেন, যারা বেনিফিশিয়ারি, এদেরকে সামনে এনে আপনাকে বিচার করতে হবে। যাদের নাম আপনি বলছিলেন তাদের সবাইকেই আসলে আসামিও করা হয়েছে। অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক, আপনার কাছে আসি। বিডিআর বিদ্রোহের ঘটনায় নতুন একটি কমিশন হচ্ছে, এরকম একটি বক্তব্য স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েছিলেন, তারপরে আবার সেই বক্তব্যটি পরিবর্তন হয়েছে। তিনি বলেছেন যে তিনি যে কমিশনের রিপোর্ট পড়েছেন তাতে তার মনে হচ্ছে এই কমিশন পরিবর্তন করবার প্রয়োজন নেই। তার মানে বিডিআর বিদ্রোহের ঘটনায় নতুন কমিশন হচ্ছে না। এখন তাহলে কি হবে? বিচারটা সুষ্ঠুভাবে হবে কি না? জি, ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে ডিবিসির সম্মানিত শ্রোতা মণ্ডলী, দেশে বিদেশে যারা শুনছেন এবং সহালোচকবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি এবং সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের যে বিষয়টা বলছেন, আসলে আজকের 25শে ফেব্রুয়ারি আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি সে সকল শহীদদেরকে যারা এই 25 এবং 26 তারিখ ফেব্রুয়ারি জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন। আমাদের 57 জন সেনা অফিসার সহ 74 জন টোটাল এই ঘটনায় শাহাদাত বরণ করেছেন। আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, তাদের শাহাদাত মর্যাদা কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি। আসলে দুঃখজনক বিষয় যে এতদিন পর্যন্ত বিচারের অপেক্ষায় আমরা আছি, কিন্তু প্রকৃত পক্ষে যারা অপরাধী তারা ধরাছোঁয়ার বাইরে, এবং কোনো মতে একটা বিচার করে আমাদের বিডিআরের কিছু লোকজনকে দীর্ঘদিন কারাগারে বন্দি রেখে এবং তাদের উপর দিয়ে দায় চাপিয়ে দিয়ে পার পাওয়ার চেষ্টা করেছেন। এখানে একটা বিষয় আমাদের আশরাফ কায়সার ভাই খুব সুন্দর করে অনেকগুলো বিষয় নিয়ে এসেছেন। আমার কাছে মনে হয়েছে যে আসলে এই ঘটনাটাকে যদি আমরা শুধুমাত্র খালি চোখে ডাল ভাত কর্মসূচির জন্য বিদ্রোহ দেখি, তাহলে এটা ভিন্ন দিকে প্রবাহিত হবে। ঠিকই বলেছেন ভাই। আর এখানে মূলত দেখেন যে আসলে আওয়ামী লীগ এই 1/11 মাধ্যম দিয়ে যখন 1/11 সরকারের মাধ্যম দিয়ে যখন ক্ষমতায় আসে 2008 সালের 29শে ডিসেম্বরের সেই নির্বাচনের মাধ্যম দিয়ে, তো এর পরেই তারা কিন্তু প্রথমে যে আঘাতটা হানে সেটা হচ্ছে আমাদের সেনা অফিসার বা সামরিক বাহিনীর উপর। এবং এখানে আমরা দেখি যে এইটার মাধ্যম দিয়ে তারা যারা আসলে এই কোনো একটা সরকারকে তার ফেসিবাদ কায়েম করার ক্ষেত্রে বা হচ্ছে যে স্বৈরাচারী হওয়ার ক্ষেত্রে যারা বাধা হয়ে দাঁড়ায়, তারা হচ্ছে দেশপ্রেমিক সেনাবাহিনী। তো তারা প্রথম এই মেরুদণ্ডটা ভেঙে দেওয়ার জন্য চেষ্টা করেছে, এবং সেটাকে যা আপনি দেখবেন যে এখানে আপনার রিপোর্টের মাধ্যম দিয়ে এবং বিভিন্ন পত্রিকায় এই রিপোর্টগুলো এসেছে যে যারা আসলে দেশপ্রেমিক বা ভিন্ন মতের যারা অফিসার ছিলেন তারা এখানে বিডিআরে ছিলেন না, কিন্তু তাদেরকে এই 1 সপ্তাহ বা 10 দিনের মধ্যে বিভিন্ন জায়গা থেকে তাদেরকে পরিকল্পিতভাবে সেখানে ট্রান্সফার করা হয়েছে এবং এই বিদ্রোহের নামে তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাহলে যারা তাদের এই ফেসিবাদ কায়েম করার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে বা হচ্ছে যে আধিপত্যবাদী শক্তির নীল নকশা বাস্তবায়নের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে, তাদেরকে হত্যা করার মাধ্যম দিয়ে এই ফেসিবাদের যাত্রা শুরু হয়েছে। এবং সেখানে আজকে এই তদন্তের রিপোর্টে যেটা উঠে এসেছে যে আমরা মনে করি মানুষের ধারণাটাও এটাই যে আসলে কোনো যুদ্ধে কিন্তু এত সেনা অফিসার মারা যায় না, যে এটা বাংলাদেশের এই বিডিআর বিদ্রোহের নামে 57 জন সেনা অফিসারকে হত্যা করা হয়েছে এবং বিভিন্ন র্যাঙ্কের। এবং এখানে এর মাধ্যম দিয়ে তারা যেই নীলনকশা করেছে ফেসিবাদ কায়েম করা এবং বাংলাদেশে আধিপত্যবাদের প্রতিষ্ঠা এবং ভারতীয় আধিপত্যবাদকে স্থায়ী রূপ দেওয়ার জন্য যে চেষ্টাটুকু করেছে, সেটা অনেকাংশে তারা সফল হয়েছে। আমাদের এত গুম খুন এবং হচ্ছে যে আয়নাঘর থেকে শুরু করে বিরোধী
দল মতের উপর যে নির্যাতন হয়েছে এবং নির্বাচনের নামে যে প্রহসন হয়েছে দিনের পর রাতে, বা হচ্ছে যে আপনার হচ্ছে যে আমি ডামি নির্বাচন, একতরফা নির্বাচন, এই কোনোটাতে কিন্তু সেনাবাহিনী তখন আর কোনো বাধা হয়ে দাঁড়ায় নাই। এবং সর্বশেষ আমরা দেখেছি যে এই মানে 5ই আগস্টের যে জুলাই বিপ্লব, সেখানেও দেখা যাচ্ছে যে অপরাধীদেরকে পার করে দেওয়ার ক্ষেত্রে সেখানে ভূমিকা রেখেছে। তাহলে বাধ্য সেই সময় কিন্তু সেনাবাহিনীর যে ভূমিকা ছিল, হ্যাঁ, ছাত্রদেরকে তারা যেভাবে আমি বলি তো, এই জন্য আপনি ছাত্রদেরকে যেটা করছে এটা যেমন ঠিক, আবার না করে তো উপায়ও ছিল না। ওই সময় আপনি জনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে আপনি কতটুকু টিকতে পারবেন। তো সেই বাস্তবতাকে মাথায় রেখে আমরা মনে করি যে আসলে এই ঘটনার সুষ্ঠু যে তদন্ত হয়েছে, আমার মনে হয় যদি আরো কিছু করা লাগে সেটা করা দরকার। তারা জনগণের এবং ম্যান্ডেট নিয়ে অবিলম্বে অল্প কিছুদিন আগে সরকার এসেছেন, সে কারণে তারা নতুন করে কোনো তদন্ত কমিশন তদন্ত না করে যে এটাকে তারা পর্যাপ্ত মনে করেন এবং সঠিক মনে করেন, তারা সে আলোকে বিচার করবেন। আর যদি সরকারের মনে করেন সবাই ভেবেছিল যে অন্তত এবার আর কি এই বিচারটি হবে। আপনি কি মনে করছেন বিএনপির সময় এই বিচার হবে কিনা? না, আমি মনে করি বিচার হওয়া উচিত। বিচার না হলে আপনার হচ্ছে যে এই যারা যখন অপরাধীরা বিচার আওতায় আসবে না, কোনো না কোনো রাজনৈতিক বিবেচনা যদি মুক্তি পেয়ে যায়, তাহলে ভবিষ্যতে আরও অপরাধ করার ব্যাপারে অনেক উৎসাহিত হবে। আর এটা যদি বিচার হয় তাহলে হচ্ছে যে কেউ ফেসিবাদী হয়ে ওঠার ক্ষেত্রে বা কোনো নীল নকশা বাস্তবায়নের ক্ষেত্রে তারাও সতর্ক হবে, আইনের শাসন কায়েম হবে, এবং সেটা হওয়া উচিত। অপরাধী যে হোক না কেন সেটা নিরপেক্ষভাবে বিচার হওয়া উচিত। হত্যাকাণ্ডের নেপথ্যে আসলে কি আছে সেটি নিয়ে আসলে বিস্তর আলোচনা আছে, যেটি আশরাফ কায়সার কিংবা অ্যাডভোকেট মাহফুজুল হকও বলছিলেন। একটা লম্বা সময় ধরে আসলে এই বিচার প্রক্রিয়াটাতে চলছে, তো সেখানে সেই সময়কার সরকার প্রধান থেকে শুরু করে তার সহযোগী অনেকের নাম এসছে, এবং তারা সকলেই আসলে রাজনৈতিকভাবে বিশেষভাবে প্রভাবশালী ব্যক্তি, এবং সে কারণেই আসলে অনেকে বলছেন, বিশেষ করে রাজনৈতিক বিশ্লেষকরা, অপরাধ বিশেষজ্ঞরা বলছেন যে এই কারণে তারা বারবার বেঁচেও যাচ্ছেন। তাদের বিরুদ্ধে রায় দিতে আসলে এত গড়িমসি হয়েছে তৎকালীন সরকারের সময়। এখন যখন বিএনপি এসছে, বিএনপি এই মুহূর্তে দেশ যিনি চালাচ্ছেন তিনি নিজেও একজন সেনা পরিবারের সন্তান, তিনি সেই জায়গাটি থেকে আসলে বিচারটা ঠিক কি করে দেখবেন? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচক বৃন্দকে শুভেচ্ছা। দেখেন, এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। সেই পরিকল্পিত হত্যাকাণ্ড যে সরকারের আমলে হয়েছে, সেই সরকারের আপনি একটা জিনিস খেয়াল করেন যে তায়েব আলী নামে একজন যিনি ছিলেন, তাকে কিন্তু জেলেই আপনার হত্যা করা হয়েছে। বিচারটা যদি পরিপূর্ণ হওয়ার থাকতো তাহলে কিন্তু এই এত রকমের আপনার অপতৎপরতা চলতো না। এবং আপনি আরও একটা জিনিস খেয়াল করেন, সেই সময় বিএনপি আপনার বিরোধী দল হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আওয়ামী লীগের এগেনস্টে তার কিন্তু নিরাপত্তা ভীষণভাবে খারাপের দিকে ছিল। উনি ক্যান্টনমেন্টের বাড়িতে তখন ছিলেন। উনি যখন উপায়ন্তর না দেখেছেন, ওনার তো ওইভাবে সিকিউরিটি নাই, যেখানে আপনার প্রধানমন্ত্রীকে তৎকালীন বালির বস্তা দিয়ে বিভিন্নভাবে এসে লোকজন, সরকারি বেসরকারি সেনাবাহিনীর তারা পাহারা দিচ্ছিল। তখন উনি মানে সেফ জোন খোঁজার জন্য উনি ওনার ভাইয়ের বাসায় গিয়ে উঠেছিলেন। সেটা নিয়ে পরবর্তীতে কত রকমের কথা বলেছে। এবং জিকাতলা ওই পাশটায় আপনার হাজারীবাগে নাসিরউদ্দিন পিন্টু, আমাদের সাবেক সংসদ সদস্য, সাবেক ছাত্রনেতা, ওনার বাড়ি ছিল। ওনাকে এটার সাথে জোড়া দিয়ে হেন কোনো কথা নাই বলে না, এবং জেলখানায় ওনাকে মেরে ফেলা হয়েছে। এই যে ষড়যন্ত্র জালপালা মেলা, এবং এই বিচারটা প্রহসনে পরিণত করেছে সেই 15.5 বছর থাকা ফ্যাসিস্ট সরকার, যেভাবে এটাকে নিয়ে গেছে, এটা আলোর মুখ দেখতে পারে না। আমার বাসাটা দুর্ভাগ্যক্রমে বা সৌভাগ্যক্রমে ওইটার কাছেই। সেইখানে যেই দিন ঘটনাটা ঘটে, সকাল 10টা-11টার দিকে আপনার আমার নিচতলার একটা ভাড়াটিয়া ছিল, উনি দৌড়ে এসে আমাকে বলছিল যে ভিতরে নাকি মেসাগার হয়ে গেছে। তখনও বাইরে কেউ জানে না। আমি বললাম, আপনি কোথা থেকে শুনেছেন? সে বলল যে আমি পাশের দেশ থেকে শুনেছি, কলকাতায় আমাদের আত্মীয়রা আছে, তারা বলল। পাশের দেশ জানলো, অথচ আমরা জানলাম না যে কি হয়েছে। যেটা জানতে আমাদের একদিন 24 ঘন্টা বা তারও চেয়ে বেশি সময় লাগলো, এবং লাশগুলো বের করতে প্রায় 2 দিন চলে গেল। তো এই যে ষড়যন্ত্রগুলো, তখন যদি আপনার এটাকে সত্যিকার অর্থে যদি বিচার হতো, তাহলে কিন্তু সেই সময় যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি নানানভাবে আশ্বাস দিয়েছিলেন। ওই যে ঘন্টা বেঁধে আশ্বাস দেওয়ার যে একটা বাংলাদেশের একটা ট্রেন্ড আছে, সেই ট্রেন্ডটা হয়তো খুব সম্ভবত তখন চালু হয়েছিল। উনি আশ্বাস দিয়েছিলেন, উনি আশ্বাসও দিয়েছিলেন, আবার উনি এটার সাথে জড়িতও ছিলেন।
উনি প্রয়াত, আল্লাহ তাকে ভালো করুক, কিন্তু এইটুকু বলতেই হয় যে উনি অনেক কিছুই জানতেন। উনি জানতেন তৎকালীন সংসদ সদস্য কি গিনি জানতেন, তার ভালো নামটা যেন কি, রংপুরের আপনার তাপস, ফজলেনুর তাপস জানতেন, নানক সাহেব জানতেন, আজম সাহেব জানতেন। এরা মিছিল পর্যন্ত করেছে। এবং সন্ধ্যাবেলা যে ঘটনাটা ঘটেছে পরের দিন সন্ধ্যায় হঠাৎ বলা নাই কওয়া নাই বললেন যে ওইখানে ওই পিলখানা থেকে 2 মাইলের মধ্যে যারা থাকে, যাদের বাসা, তাদের সবাইকে বাসা ছাড়তে হবে। বাধ্যতামূলক মাইকিং করে বাসা ছাড়ালো আমাদেরকে। সেই বাসা ছাড়ার পরে রাত 12টা পর্যন্ত, তখন কিন্তু এই যে যারা হত্যাকাণ্ডে জড়িত ছিল তাদেরকে সেফ জোনে নিয়ে যাওয়ার জন্য কিন্তু ওই সময়টা সবাইকে এলাকা ছাড়তে বাধ্য করা হয়েছিল। ওই বাসা ছাড়ার পরে রাত 12টার পরে ঘোষণা দেওয়া হলো আপনারা বাসায় ফিরতে পারেন। তার মানে তারা অলরেডি সেভ হয়ে গেছে। তো এই যে একটা সরকার যদি চায় অনেক কিছুই করতে পারে। এটি তো আসলে খুব ভয়ঙ্কর নির্বাচনের, তার মানে সেই সময় পুরো রাষ্ট্রযন্ত্র সেই সরকারের হয়েই কাজ করছিল, সেটি তো অনেকটা নিশ্চিত। এবং আপনি আরেকটা জিনিস আমি একটু বলি যে তৎকালীন প্রধানমন্ত্রী উনি কিন্তু ওই প্রোগ্রামটাই গেলেন না। কেন গেলেন না সেটা কিন্তু একটা বিরাট রহস্যজনক ব্যাপার। সমস্ত আর্মি অফিসাররা গেলেন, এই যে 57 জনকে মারা হলো তারা সবাই থাকলেন, অথচ উনি গেলেন না। উনি এর আগের প্রোগ্রামে গিয়েছেন, ওটাই গেলেন না। সেখানে একটু প্রশ্নটা ওঠে আসলে, এই যে আসলে আমরা বলছি পুরো রাষ্ট্রযন্ত্র সেই সময় তৎকালীন সরকারের হয়ে কাজ করেছে, 17 বছরে কি আসলে সেই সবগুলো মানুষকে আমরা পরিবর্তন করতে পেরেছি কিনা? 17 বছরের 15.5 বছর তো তারাই ছিল, পরিবর্তন করতে পারলাম না কিনা? তারাই তো ছিল। এখন গেল 1.5 বছর, আরেকটা সরকার ছিল ইন্টারিম গভর্নমেন্ট, তার তো এটা করার এমন কিছুই না। এখন আসলে আপনি দেখেন সামান্য সাগররনি 2 জনের হত্যাকাণ্ডের বিচার আমরা আজ পর্যন্ত করতে পারিনি। 100 বারের সময় বেশি সময় দাঁড়িয়ে আসলে পিছিয়েছে। জাতীয় নিরাপত্তা কাঠামো কতখানি শক্তিশালী, বাংলাদেশে আমরা কতখানি নিরাপদ, এই প্রশ্নটি রেখে আমি একটা বিরতিতে যেতে চাই। জি25 ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আমন্ত্রণ আরেকবার জি25 ইস্পাত নিবেদিত রাজকাহনে আশরাফ কায়সার। জাতীয় নিরাপত্তা কাঠামো আরো শক্তিশালী করার উপর যখন প্রধানমন্ত্রী জোর দিয়েছেন, ঠিক সেই সময় আসলে পিলখানা হত্যাকাণ্ডে যারা এই ঘটনার সাথে জড়িত ছিল, রাষ্ট্রীয় সমস্ত বাহিনী, তার মানে আসলে আমরা যে আলোচনায় ছিলাম সেখান থেকে বোঝা যাচ্ছে সেই সরকারের অধীনে প্রক্রিয়াধীন ছিলেন, তারা সবাই আসলে সরকার প্রধান যা বলেছেন তাই করেছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে আসলে বাংলাদেশে আমরা কতখানি নিরাপদ, আমাদের জাতীয় নিরাপত্তা কাঠামো কতখানি শক্তিশালী হলো? দেখুন, পিলখানা হত্যাযজ্ঞে এটি আপনি যখন তদন্ত করে আরও গভীরে ঢুকবেন, আপনি বুঝতে পারবেন যে এটি একটি স্টেট স্পন্সর্ড হত্যাকাণ্ড হয়েছে। শুধু বাহিনীর লোকরা করেছে তা না, যেখানে সেনাবাহিনী প্রধান ভূমিকা রাখেনি, যেখানে প্রধানমন্ত্রী খুনিদের সাথে মিটিং করেছেন এবং কোনো অগ্রগতি হয়নি, যেখানে তার দলের লোকরা পিলখানার ভেতরে গেছে এবং ওই সময়ে দেখা গেছে নারীদের উপর অত্যাচার হচ্ছিল, এগুলো যখন আপনি দেখবেন, অথবা তারও আগে আলোচনা হয়েছে, তার মানে হচ্ছে যে স্টেটের যে অর্গানগুলো, যাদের কথা ছিল আপনাকে নিরাপত্তা দেওয়ার, বাহিনীকে নিরাপত্তা দেওয়ার, জনজীবনকে শান্ত রাখার, তারা এরকম একটি হত্যাকাণ্ডের অংশ হয়ে গেছিল। আমরা গত 15 বছরের ফ্যাসিজমের একটা কথা বলতাম যে এটি একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে আর আন্দোলন না, এটি স্টেটের বিরুদ্ধে আন্দোলন। কেননা উনি জনপ্রশাসন, পুলিশ বাহিনী, সেনাবাহিনী, র্যাব আর অন্য যা যা আছে সবাইকে আওয়ামী লীগের সাথে গুলিয়ে ফেলেছিলেন। সো আপনি যখনই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কথা বলছেন, আপনি গুম হচ্ছেন, অথবা আপনাকে ক্রস ফায়ারে দেওয়া হচ্ছে, অথবা আয়নাঘরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আবার এর সাথে জয়েন্ট ভেঞ্চার হয়েছিল ভারতের সাথে। এখান থেকে সীমান্ত পার হয়ে ওই পারে গিয়ে কাউকে দেখা গেল উনি হতবিহল হয়ে ঘোরাঘুরি করছেন, কেউ শিলং পর্যন্ত চলে গেছেন, দাঁড়িয়ে আছেন, কবিগুরুর জায়গা টায়গা খুঁজছেন বা এরকম কিছু। তার মানে প্রতিবেশী দেশের সাথেও গত সরকারটির এরকম একটি সমঝোতা হয়েছিল। তাদের আবার কিছু লোক বাংলাদেশ থেকে এই আওয়ামী লীগ সরকার ধরে ওই যে আপনার আসামের যারা বিচ্ছিন্নতাবাদী তাদেরকে পাঠিয়েছে। এতে করে যেটা হয়েছে, দেখুন, আমরা তখনই বলছিলাম যে বাংলাদেশের যে স্বাধীন সার্বভৌম নিরাপত্তা কাঠামো, সেটি ব্যাপকভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, কম্প্রোমাইজড হচ্ছে। আমরা ভারতীয় গোয়েন্দা সংস্থার তৎপরতা ঢাকা সহ বড় শহরগুলোতে দেখছি, আমাদের সামরিক বাহিনীর ভিতরে তাদের ইন্ধন দেখতে পাচ্ছি, রাজনৈতিক সরকারের ভিতরে তাদের প্রভাব দেখতে পাচ্ছি। তারা আমাদের কোনো মন্ত্রী বা উপদেষ্টাকে নিয়োগ করেছেন এমন একটি আভাস আমরা টের পাচ্ছি, যখন তারা লজ্জা পাচ্ছেন শুল্ক আরোপ করতে। এখন আপনি যদি সেটি তো অতীত, এবং আপনি জুলাই আগস্টের আন্দোলনের সময় এই কথাগুলো অনেকবার বলা হয়েছে, দেয়ালে লেখা হয়েছে, তরুণরাও মুখে বলেছেন।
এখন প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে নিরাপত্তা কাঠামোকে পুনর্গঠনের কথা বলেছেন। দেখুন, আপনি যদি নাগরিকের নিরাপত্তার দিকে তাকান, আমাদের জীবন এখন ভীষণ অনিরাপদ, কেননা পুলিশ কার্যকর বাহিনীতে নাই। পুলিশের সাথে জুলাই আগস্টে কী হয়েছে সেটি কিন্তু প্রতিক্রিয়া। আপনাকে বলি যে আমি আপনার সংবাদ শিরোনামে দেখছিলাম যে পুলিশ হত্যার ব্যাপারেও তদন্ত হবে। আমি কিন্তু যে কোনো হত্যার ব্যাপারে তদন্তের পক্ষে, কিন্তু আপনার মনে রাখতে হবে 15 বছর পুলিশ কী রোলে ছিল, গুম খুন কারা করেছিল, ক্রস ফায়ার কারা করেছিল, আয়নাঘরে কারা পাঠিয়েছিল। ফলে মানুষের যে সেই সব কিছুই আসলে একটা নিশ্চয়ই বিচারের প্রক্রিয়াধীন অফকোর্স বিচারের প্রক্রিয়ায়, কিন্তু অন্যায়টি কিন্তু বিচারিক আইন অনুযায়ী হয়নি। অন্যায়টি হয়েছে বেআইনিভাবে, নাগরিক অধিকার হরণ করে। ফলে পুলিশ, দেখুন, সরকারটি পুলিশকে সামনে এগিয়ে দিয়েছে, জনগণের বন্ধু হওয়ার চেয়ে প্রতিপক্ষ বানিয়েছে। আবার এইসব বাহিনীতে এবং জনপ্রশাসনে প্রচুর লোক থাকে যারা কাছে যাওয়ার জন্য, আপনি বললেন 2 জনকে আয়নাঘরে পাঠাতে, উনি 200 জনকে আয়নাঘরে নিয়ে গেলেন। এই ঘটনাগুলো ঘটেছে। এখন আমরা ওই জায়গা থেকে উত্তরণ ঘটেনি, পুলিশ পেশাদার পুলিশ হতে পারেনি। দেখুন, গত 18 মাসে আমরা অনেক রদবদল দেখেছি, কার্যকর কোনো রদবদল দেখিনি। পোশাকের পরিবর্তন দেখেছি, নামের পরিবর্তন দেখেছি, কিন্তু কার্যকর কোনো এই সময়টাতে দাঁড়িয়ে আজকে আবার জামায়াতের আমিরকে আমরা বলতে শুনলাম যে বিএনপি আসলে এবারে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করে, বিদ্যুৎ বন্ধ করে, 9-6 করে এই নির্বাচনে জয়ী হয়েছে। আসলে কেন আপনারা এখন এসে এই বিষয়টি মনে করছেন, অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক? জি, ধন্যবাদ আপনাকে। আমি এই প্রশ্ন যাওয়ার আগে একটু কথা বলি, সেটা হচ্ছে যে আপনি আমাদের জাতীয় নিরাপত্তা কাঠামো শক্তিশালী করা এবং হচ্ছে যে আমাদের নিরাপত্তার বিষয়ে বলছিলেন। তো এই জায়গাটায় আমি মনে করি যে একটু বলা উচিত যে আসলে আপনি জানেন না যে আজকে আমাদের হাতিয়া, নোয়াখালী 6 হাতিয়া আসনের মাননীয় সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ এনসিপির, তার উপর হামলা হয়েছে এবং তিনি মূলত গিয়েছিলেন যে নির্বাচনের আগে 10 তারিখ থেকে শুরু করে নির্বাচনের পরবর্তী যে সহিংসতায় যারা আহত হয়েছে, যাদের ঘরবাড়ি পোড়ায় দেওয়া হয়েছে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে দেখার জন্য, এবং সেটা একটা শিডিউল আগ থেকে ঘোষণা করে প্রশাসনকে জানিয়ে সব কিছু দেওয়ার পরে তিনি যখন ওখানে যাচ্ছিলেন তখন আপনি তো দেখেছেন, মানে মিডিয়াতে দেখেছে একদম রামদা নিয়ে হান্নান মাসুদকে হত্যা করার জন্য, তার উপর হামলা করার জন্য পুলিশের উপস্থিতিতে, তার উপর হামলা করার জন্য যারা চলে আসতেছে পুলিশ সেখানে উপস্থিত। তাহলে যেখানে আব্দুল হান্নান মাসুদ এমপি হয়ে সংসদ সদস্য হওয়ার পরও সে নিরাপদ না, বা সে তার এলাকায় যেতে পারবে না, তাকে এলাকাতে যেতে দেওয়া হবে না, সেরকম পরিস্থিতিতে আমরা নাগরিকরা কতটুকু নিরাপদ, বা আমাদেরকে যখন প্রাণহানির হুমকি দেওয়া হয় বিভিন্নভাবে এলাকায় না যাওয়ার ক্ষেত্রে আমাদেরকে মানে অনেক চিন্তা করতে হয়। তাহলে সেটা এখন তারা হুমকি দিচ্ছে যারা হচ্ছে যে আমরা নির্বাচন করেছি, যারা এখন সরকারি দলে আছেন এবং সরকার গঠন করেছেন নতুন করে, তারা বিএনপির, যদিও বিএনপি এখানে আমাদের যিনি প্রার্থী ছিলেন মাহবুরান শামীম ভাই, তিনি বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম বিভাগীয়, কিন্তু উনি আসলে হাতিয়াতে যাওয়ার পরে উনি যেহেতু তার দলের সমর্থন পান নাই, 2 জন বিদ্রোহী প্রার্থী ছিল, তিনি মূলত আওয়ামী লীগের যারা বিগত 17 বছর মানুষকে জিম্মি করে রেখেছিল, যারা চেয়ারম্যান ছিল, মেম্বার ছিল, ডাকাত সর্দার ছিল, বেলাল মাঝি থেকে শুরু করে আজকে ঘটনার সাথে যারা জড়িত, তারাদেরকে কিন্তু পুনর্বাসন করেছেন, এবং তারাই কিন্তু এই ঘটনাগুলো ঘটিয়ে আজকে বিএনপির ভাবমূর্তি নষ্ট করতেছে, সরকারের ভাবমূর্তি নষ্ট করতেছে। সরকার যদি এক্ষেত্রে ইনিশিয়েটিভ না নেয়, হাতিয়ার পরিস্থিতি যদি আজকে এখানে যদি কোনো সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেই হোক অপরাধী, আমার কথা হলো যদি এনসিপির হোক, জামাতের হোক, যারা অপরাধী তাদেরকে যদি চিহ্নিত করে যদি আইনের আওতায় না নিয়ে এসে হাতিয়ার পরিস্থিতি শান্ত না করে, তাহলে এটা সারা বাংলাদেশের পরিস্থিতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি যে অবনতি হচ্ছে, প্রশ্নবিদ্ধ হবে স্বরাষ্ট্রমন্ত্রী সহ সরকার সহ সবাই, ভাবমূর্তি নষ্ট হবে। আমি মনে করি এটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত এবং জনগণের যে নিরাপদ, আপনি গত পরশু দিনে একজনের রাতে তার উপর হামলা করা হলো, পরে তার মোটরসাইকেল রাতে হচ্ছে তার দোকান, 5-6টা দোকান তার পোড়ায় দেওয়া হলো, মানে শুধু তার হচ্ছে যে এই যে এইরকম এই কারণগুলোতে না, আমি শুধু আপনি তো জানেন জামাত ইসলামী 30টা আসনের নির্বাচন বোর্ড পুনরায় গণনার জন্য ইসিতে যেমন লিখিতভাবে জানিয়েছে, ইসি সেখানে কোনো ইনিশিয়েটিভ নেয় নাই, তারা হচ্ছে আদালতের আশ্রয় নিতে বলছে, সেখানে আদালতের আশ্রয় নিচ্ছে। তার মানে হচ্ছে যে জনগণের, আপনি দেখেছেন নির্বাচনের আগ মুহূর্তে যে
যে উৎসব, মানুষ বাড়িতে যাচ্ছে, ট্রেনে, লঞ্চে, সব জায়গাতে দাঁড়িপাল্লার পক্ষে যে একটা জয়গান বা স্লোগান উঠেছে সবার মুখে মুখে, এবং মানুষের যে জনরায়, আপনি দেখেছেন নির্বাচনের প্রথম অংশের রায় যখন যে ফলাফল আসতেছিল টিভিতে, পরে দেখা গেল যে কিছুক্ষণ মানে ফলাফল ঘোষণা বন্ধ, এর পরবর্তীতে আবার হচ্ছে যে ভিন্ন ধরনের ফলাফল। তো এবং মানে এই যে এটার সাথে আপনি দেখবেন সুষ্ঠু তদন্ত আরো কত জায়গায় কিভাবে বিএনপি নানানভাবে হুমকি দিচ্ছে বিরোধী দলগুলোকে। বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে এবং তারা একসাথে, বিএনপি এবং আওয়ামী লীগ মিলে এখন একসাথে বিরোধী দলকে নানানভাবে হত্যা করার ধরনের ষড়যন্ত্র করছে। এবং এসব কারণেই হয়তো জামায়াতের আমির আজকে বলেছেন নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে আপনারা বিদ্যুৎ বন্ধ করে 9-6 করে জয়ী হয়েছেন। এটা কয়দিন পরে বললেন? 10-12 দিন পরে, যেখানে 12 তারিখ, আজকে হলো 25-26 তারিখ, প্রায় 25 তারিখ। এই 12-13 দিন পরে ওনাদের মনে হলো, এই কয়েকদিন কিন্তু ওনারা মধুচন্দ্রিমাই ছিলেন। এবং বলেন তো বাংলাদেশের প্রেক্ষাপটে কোন বিরোধী দল বলে না যে তাদেরকে টর্চার করা হচ্ছে? এখনও তো কিছুই হয় নাই, সংসদ অধিবেশনই বসে নাই, মাত্র একটা সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে এবং কাজগুলো যাতে সুচারু হয় সেই জন্য নিজের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে, সরকারি সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে খাটার চেষ্টা করছে। সেই জায়গায় যদি ওনারা এই ধরনের কথা বলে, তাহলে আমি বলবো যে একদম এই কথাগুলো, এটা ওই আগের যে বিরোধী দল বা সরকারি দল ছিল আওয়ামী লীগ মার্কা, ওই ধরনের কথা। কারণ তারা ওই টাইপের, তাদের সাথে আওয়ামী লীগকে আপনারাই পুনর্বাসন করছেন এবং এই কারণে আমি আপনার সময় কথা বলিনি, আপনি লেখেন প্লিজ, আপনি লিখে রাখেন, আমি আপনার সময় একটা শব্দও করিনি। আমার কথা হচ্ছে যে বিএনপি তো বলছে উনি সন্দেহ করে, আর ওনারা সরকার চেঞ্জের পরে পরে আওয়ামী লীগ যখন পালিয়ে গেল তার কয়েকদিনের মাথায় বলেছিলেন আওয়ামী লীগকে ক্ষমা করে দিলাম। আওয়ামী লীগ কিন্তু ক্ষমা চায় নাই। তাহের সাহেব বলেছেন তার নির্বাচনী এলাকায় যে এতদিন আপনারা মুজিবুর রহমানকে ভোট দিয়েছেন, উনি এখন নাই, এখন আমাকে ভোট দিবেন, তারপর আবার উনি আসলে ওনাকে ভোট দিবেন। কথাগুলো কিন্তু আমার কথা না, এগুলো ওনাদের কথায় আমি আমার ঠোঁট দিয়ে বলছি, আবার রিপিট করছি। তো ওনারা এই ধরনের কাজ করবেন, এই ধরনের সব কিছু মিলে আপনার দেখেন একটা সমস্ত বাংলাদেশে একটা আওয়ামী লীগকে মামলা দেয় নাই তারা। আওয়ামী লীগের বাড়াবাড়ি খাবার পাঠাইছে, এই নির্বাচন আওয়ামী লীগ তাদেরকে ভোট দিছে এবং আওয়ামী লীগেরকে রাতে ঘুমানোর জায়গা করে দিছে। তারপরে যদি ওনারা ওই আওয়ামী লীগও যেমন ওনাদেরকে নির্বাহী আদেশে স্থগিত করেছিল, নিষিদ্ধ করেছিল, ওনারাও তেমনই আওয়ামী লীগকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করিয়েছে ইউনূস সরকারকে দিয়ে। কেন করিয়েছে? এইখানে একটা মজার খেলা আছে। এই যে মনোপলি খেলাগুলো ওনারা খেলেন, ওনারা মনে করেন ওনারা একলাই সব বুঝেন, সেই সুপ্ত গুপ্তের মতো আর কেউ বোধহয় কিছু বুঝে না। যত রকমই আপনি কুকিল কাকের বাসায় ডিম দিয়ে আসুক না কেন, তা দিয়ে কাক বাচ্চা ফোটানোর পরে বাচ্চা বড় হলে কুকিলের বাচ্চা কিন্তু কুকিলের মতোই হয়। তো এটা তো বোঝা যায়। তো ওনাদের প্রয়োজনে যা করছেন এটা সমস্ত বাংলাদেশের মানুষ বুঝছেন বলেই এত ইঞ্জিনিয়ারিং করার পরেও আপনি নির্বাচনের আগের রাতের খবরগুলো দেখেন কি হয়েছিল, সমস্ত বাংলাদেশে কি হয়েছিল, কোথায় নির্বাচনের আগের সকাল দেখেন কোথায় টাকা, 74 লক্ষ টাকা একটা জামাতের আমির, একটা জেলার আমির নিয়ে যাচ্ছে। সেই টাকাটা নিতে পারলে আমি আপনাকে কনফার্ম, মহাসচিব, বিএনপির মহাসচিবের সঙ্গে আমার কথা হয়েছে, উনিও হাসতে হাসতে বলছে এই টাকাটা যদি ধরা না পড়তো তাহলে আমি ডাহা ফেল। কারণ আসলে যে ওই জায়গাগুলো রাষ্ট্রের পরিবর্তনের সময়টাতে আমাদের যে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা বলার জায়গা তৈরি হচ্ছিল, সেই সময়টাতে আসলে আমরা নির্বাচনে কিভাবে জয়ী হয়েছি, 9-6 করে ইঞ্জিনিয়ারিং করে কিনা বা একে অপরকে দোষারোপ করার সেই পুরনো সংস্কৃতিতেই আবারও হাঁটছি কিনা, এই আলোচনাটিতে আমি আসবো। একটি বিরতি নিয়ে ফিরতে চাই। জি 25 প্রাথমিক রাজখান থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি 25 প্রাথমিক রাজখান দেখছেন আশরাফ কায়সার। রাষ্ট্র এই গুরুত্বপূর্ণ পরিবর্তনের পর যখন আসলে আমাদের মূল সংস্কারগুলোতে হাত দেওয়ার কথা ছিল, ঠিক সেই সময়টাতে এই সরকার যখন মাত্র এক সপ্তাহ কয়েক ঘন্টা বেশি সময় পার করলো, তাদের বিরুদ্ধে নানান অভিযোগ, বিশেষ করে বিরোধী দল এবং সরকারি দল আমরা ইতিমধ্যে দেখতে পেলাম পাল্টা অভিযোগ শুরু করেছে। কি মনে করছেন, গুরুত্বটা আসলে কোথায় যাচ্ছে? ভাবতে কষ্ট হচ্ছে যে আমরা 24 সালের জুলাই অগাস্টে কি ঘটেছিল। ভাবতে কষ্ট হচ্ছে যে আমরা রাজনীতির পরিবর্তন চেয়েছিলাম। ভাবতে কষ্ট হচ্ছে যে আমরা রাষ্ট্রের সংস্কারও চেয়েছিলাম। এখন ইলেকশনের আগে, ইলেকশনের পরে আজ আমরা যখন কথা বলছি, আপনি খেয়াল করে দেখবেন আলোচনাটি ঘুরপাক খাচ্ছে ঠিক পুরনো রাজনীতির ভাষায়। দোষারোপের রাজনীতি, নিজেকে কোনোভাবে দোষ না দেওয়া, অন্যকে অনির্বাচিত মনে করা অথবা ইঞ্জিনিয়ারিং করে বিজয়ী হওয়া এবং
এবং আপনি দেখবেন অনেক জায়গায় কিন্তু আইন শৃঙ্খলার অবনতি হতে শুরু করেছে। কাজেই আমরা যে আলোচনাটি নির্বাচনের আগে করতে পারলাম না, যে কোনো মহল থেকে বলা হলো নারীদের পোশাক কী হবে, কর্মক্ষেত্রে কত ঘন্টা থাকবেন, একদম বেহুদা আলাপ। মানে এটা তো তার রাজনৈতিক ইশতেহার হতেই পারে, কিন্তু ওই দলটি মাসব্যাপী বা আরও বেশি সময় ধরে একটি গোষ্ঠীকে নিয়ে কথা বলল, এবং বাংলাদেশে ইসলামী শাসন হবে কিনা, শরিয়া আইন হবে কিনা, এগুলো নিয়ে মানুষকে আতঙ্কিত থাকতে হলো এবং প্রতিপক্ষকে চাঁদাবাজ হিসেবে উপস্থাপন করলো। এখনো তো সেই অভিযোগ আছে। এখনো আছে। হান্নান মাসুদের বিরুদ্ধে যে অভিযোগ করেছেন যে বিএনপি এবং আওয়ামী লীগ মিলে আসলে এই ঘটনাগুলো এখনো আছে। কিন্তু আপনি দেখেন, নির্বাচনের আগে তো আমরা দুটি দলকেই বা দুটি জোটকেই দেখতে চাচ্ছিলাম সংস্কারটি তারা কি করে বাস্তবায়ন করবেন, তারা কি করে বাংলাদেশ রাষ্ট্রের চেহারা বদলাবেন, কি করে রাজনীতির সংস্কৃতি বদলাবেন, কি করে সংসদকে প্রাণবন্ত করবেন। আপনি ওই আলোচনাগুলো কিন্তু তখনও দেখেননি, এখনও দেখছেন না। এখন আমরা দেখতে পাচ্ছি তারা হয়তো শপথ নিয়েছেন, কিন্তু পার্লামেন্টকে কেন্দ্র করে যে রাজনীতি সেটি হবে কি না এই গ্যারান্টি কিন্তু আমরা পাচ্ছি না। জামাত ইসলাম একটা যথেষ্ট শক্তিশালী বিরোধী দল হতে যাচ্ছে বলে কি মনে করেন? নিশ্চিতভাবে শক্তিশালী বিরোধী দল, কারণ দেখেন ৭৬টির মতো সদস্য, তার সাথে যদি ১৩ কিংবা ১৫টি নারী সদস্য যুক্ত হয়, শক্তিশালী বিরোধী দল। আরেকটা জিনিস হচ্ছে, এটি শুধু সংখ্যায় বিচার করলে হবে না, তাদের কারো কিন্তু যোগ্যতা রয়েছে মানে সংসদকে সাংঘাতিকভাবে জবাবদিহিমূলক করার, প্রশ্ন করার, সমালোচনা করার, এমনকি উৎসাহ দেওয়ার। কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে রাজনীতিটি আবার সংসদের বাইরে ঘুরপাক খাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আপনি খেয়াল করেছেন, আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, প্রতিপক্ষের বিরুদ্ধে হামলার কথা হচ্ছে, কোথাও চাঁদাবাজি, সন্ত্রাস, টেন্ডারবাজি এগুলো শুরু হয়ে গেছে। ফলে আপনি যদি একজন সাধারণ নাগরিকের দৃষ্টিতে দেখেন, উনি কি পেলেন? উনি তো এমপি হননি, উনি মন্ত্রীও হননি, উনি সংরক্ষিত কোটায় নারী সদস্যও হবেন না। তাহলে উনি কি পেলেন? ওনার এখন রিগ্রেট হচ্ছে, ওনার মনে হচ্ছে যে শেখ হাসিনা অবশ্যই খারাপ ছিল, কিন্তু খারাপের পরে আমি 18 মাসের মব সন্ত্রাস দেখলাম, 18 মাসে প্রতিক্রিয়াশীলদের উত্থান দেখতে পেলাম, এবং এখন গণতন্ত্রের নামে নৈরাজ্য দেখতে অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক, এই যে পরিবর্তনটা আমরা চেয়েছিলাম সেই জায়গাটিতে একটু আপনার কাছে সংসদে বিরোধী দলের যে ভূমিকা সেটি আমরা দীর্ঘদিন পর আসলে দেখার প্রত্যাশা রাখতে পারছি। সেই জায়গাটি থেকে আপনারা খুব গুরুত্বপূর্ণ যে রাষ্ট্র ইস্যুগুলো ছিল সেই ইস্যুগুলো নিয়ে আলোচনার বাইরে গিয়ে শুধুই আসলে আওয়ামী লীগকে পুনর্বাসন বা আসলে কারা কিভাবে কোথায় হামলা করছেন এগুলো নিয়ে বেশি ব্যস্ত কিনা? না, ধন্যবাদ আপনাকে। যে আমি তো মনে করি তা না, কারণ হচ্ছে যে জামাত ইসলামী এত মানুষের গণরায় বা জনগণের এত বিপুল সমর্থন, ভোট বিপ্লবের যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেখান থেকে যে জনগণের রায়কে ভিন্ন দিকে প্রবাহিত করে ইলেকশন ইঞ্জিনের মাধ্যমে সেটাকে চিনে নেওয়ার পরও জামাত ইসলামের শপথ আমি বলি সেটা এখন এত কিছুর পরও জামাত ইসলামী শপথ গ্রহণ করেছে, জামাত ইসলামী হরতাল দেয় নাই, ধর্মঘট করা নাই, বয়কট করা নাই। জামাত ইসলামীর আমিরে জামাত থেকে শুরু করে নেতৃবৃন্দ বলছেন, হ্যাঁ, জামাত ইসলামী বলছে যে জামাত ইসলামী সংসদে তার জনগণের প্রতিনিধিত্ব করবে এবং সংসদকে কার্যকর করবে, এবং সেই লক্ষ্যে জামাত ইসলামী পরিকল্পিতভাবে কাজগুলো করে যাচ্ছে। ছায়া সরকার গঠন করার কথা বলছে আপনার। তাহলে এই যে নতুন ধারার সংস্কৃতি চালু করার জন্য জামাত ইসলাম কাজ করছে। এখন আমার উপর হামলা হবে, আমাকে মানে হত্যা করার চেষ্টা করবে, আমাকে কাঁদতেও দিবেন না, আমাকে বলতেও দিবেন না, আমি এটা বললো কি সরকারের সমালোচনা করা হবে বা এটা কি আমার বলার অধিকার কি নাই হয়ে গেছে? তাহলে আমি কি করব? আমি যদি বলতেও না পারি সেটাকেও যদি আপনারা মানে করার চেষ্টা করেন তাহলে তো হবে না। আর আমরা বলি যে আমাদের কয়েকটা বিষয় একটু বলতে হবে, যে সংস্কারের কথা বললেন। জুলাই বিপ্লব যে কারণে হলো, যে কারণে এত ছাত্র জনতা জীবন দিল এবং যার আহত পঙ্গুত্ব হলো, যেখান থেকে এখনও শহীদদের সারি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। কিন্তু আমরা কি দেখতেছি? আমরা আগে এত সুন্দর সুন্দর মিটিং করলাম, করলাম, নাস্তা খাইলাম, সব কিছু করলাম, এখন আসি বলতেছি যে আমরা ওটার সাথে আমাদের সম্পর্ক নাই, ওইটা আমরা মানি না, আমরা কি বলছে যে শপথ গ্রহণ করবো না। এখন আপনি আজকে আলোচনায় নিয়ে আসলেন যে পুলিশ হত্যার তদন্তের জন্য বিএনপি সায় দিচ্ছে। আপনি ক্ষমতায় আসাটা খুবই জরুরি ছিল, এখন ক্ষমতায় আসছেন বা দেশে আসছেন, তারপর হচ্ছে যে আমাদের প্রয়াত খালেদা জিয়ার জানাজা বিশাল আকার করার সুযোগ পেয়েছি, সবাই মিলে অংশগ্রহণ করেছি, এগুলো সব কিছু ঠিক আছে, কারণ এগুলো জরুরি ছিল। কিন্তু যেগুলো আপনি যাদের কারণে হলেন বা যাদের কারণে আজকে আপনি এই ক্ষমতার সুযোগ পেলেন, প্রধানমন্ত্রী হলেন, ক্ষমতায় আসতে পারলেন, তাদের যখন আপনি বলেন যে পুলিশ হত্যার বিচার করবেন, তদন্ত করবেন, কিন্তু যারা আজকে
শহীদ হলো 2000-এর মতো, তাদের হত্যার বিচারের কি হলো সেই বিচার এবং করবেন সেটাও তো তারা সেটা বলেছেন। কতটুকু নীলুফার হবে? চৌধুরী মনি, তারপর আপনারা আমি আসলে একটু শেষ ক্ষমতায় করি, আসার জরুরি ছিল, একদম সময় নেই, একটু মনে বলি, পর্যন্ত নিতে হবে আমার। আপারা গুপ্ত বলতে বলতে মাকে ফেনা তুলে ফেলেন, এখন তো গুপ্ত বের হচ্ছে যারা হচ্ছে যে ছিলেন, উপদেষ্টা ছিলেন, সেখান থেকে গুপ্ত বের হচ্ছে নীলুফার যারা চৌধুরী ইলেকশন মনি ইঞ্জিনিয়ারিং অনেকগুলো করে অভিযোগ একটা করেছেন। দলকে এখন ক্ষমতা নিয়ে উপদেষ্টারা আসছেন বিএনপির খলিলুর হয়ে রহমান, গুপ্ত হয়েছিলেন, এখন তো সরকারের গুপ্ত ওখান থেকে সমালোচনা বের করা হয়ে যাচ্ছে আসতেছে। না, ক্ষমতায় আসা জরুরি ছিল, তাই যে কারণে আসলে আপনারা বারবার বিরোধী দলকে এই ধরনের সমালোচনার মধ্যে ফেলছেন। আমরা কখনোই ক্ষমতায় আসা জরুরি ছিল এটা বলিনি। আমরা বলেছি একটা গণতন্ত্রকে সুসংহত রাখার জন্য একটা নির্বাচন ভীষণভাবে দরকার। সে যেই আসুক ক্ষমতায় সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। আমরা যদি তারা আসতো, যতগুলো আসছে এতগুলো তো জামাত এর আগে কখনো আসে নাই। বিএনপি এর আগে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, কিন্তু জামাত তো এতগুলো আসে নাই। তো জামাতকে বিএনপি তো ওয়েলকামই করেছে, জামাতকে তো বিএনপি এই নিয়ে কিছু বলে নাই। এই যে তারা বলল পাতানো, আমরা কিন্তু এটা বলতে পারি, কিন্তু আমরা যেহেতু সরকার আছে আমরা বলতে পারি না, ওইভাবে বলি না। তো কথা বললে কথা বাড়ে এবং কথায় কিন্তু তাদের অনেকেই ধরাশায়ী হবে। এই জিনিসগুলো আমরা এই করতে চাই না। উপদেষ্টারা কোনো 10 জন মানুষ হইলে আপনি তো কাউকে না কাউকে ভোট দেন। আপনি কি আমাকে ভোট দেন, না তাকে ভোট দেন, নাকি কায়সার ভাইকে ভোট দেন, এটা আপনিই জানেন। আপনি কাউকে না কাউকে ভোট দেন। এখন কারো যদি ভাগে, আমার যদি 10 জন মানুষ থাকে, 2-1 জন তো অটোমেটিক পড়তে পারে, আর বিএনপি বড় দল সেটা তো পড়তেই পারে, সেটা তো এমন কোনো কথা না। সেইখানে আমরা নিয়োগ দিয়েছি, আমরা আমাদের জন্য বলেছি তা তো না। এগুলা জামাতের থাকার কথা না, অথচ জামাত ভিসি দিচ্ছে, জামাত সচিব সব নিয়ে নিয়েছে, জামাত মানে প্রশাসনে বিরাট রকমের একটা ষড়যন্ত্রের মধ্যে ছিল জামাতের লোকরা। প্রশাসন যে কি করেছে এই 18টা মাস, এটা আমরাই জানি, সাফার যারা করেছে তারা। প্রশাসন তো অবশ্যই পরিবর্তন করতে হবে না। একটা সরকারের আন্ডারে সরকার তার পছন্দ মতো প্রশাসন দিয়ে যে অবস্থাটা করেছে, তাতে নিরপেক্ষ প্রশাসনের ভীষণভাবে দরকার। তো নিরপেক্ষ প্রশাসন দেওয়ার জন্য পরিবর্তন হতেই পারে। একটা সরকারের সঙ্গে কাজ করে একজনের মতো হলে সেটা তো হবে না। এমন তো না যে বাংলাদেশের সিস্টেমটা যদি এমন হতো যে কেউ হস্তক্ষেপ করে না, হস্তক্ষেপ করতে করতে এমন অবস্থা হয়ে গেছে প্রশাসনকে এখন হত্যাকাণ্ডের যে বিচার কোনো নিরপেক্ষ পাওয়া যাচ্ছে না। আসলে আমরা এবারে বাস্তবায়ন হতে দেখব কিনা। দেখেন, পিলখানা নিয়ে কাজ করতে গেলে নতুন করে সাজাতে হবে, আবার নতুন করে এটা সম্পূর্ণ চালু করতে হবে। সেইখানে প্রশাসন বলেন, সেনাবাহিনী বলেন, সেনাবাহিনীর আরো যে হ্যান্ডসগুলো আছে তাদের সহযোগিতা দরকার। প্রত্যেকেই যদি সহযোগিতা করে অবশ্যই বিএনপি। ধন্যবাদ নীলুফার চৌধুরী মনি, এই কাজে মাহফুজুল হক এবং আশরাফ কায়সার আজকে রাজকাহনে সময় দেওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। জি25 নিবেদিত রাজকাহন থেকে ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। টিভিসির সঙ্গেই থাকুন।